ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা রোমান্টিক ড্রামা নিয়ে, যে ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং আর কিউট। যেখানে আমাদের গল্পের নায়িকার পুনর্জন্ম হয়েছিল, আর আমাদের ছোট্ট কিউট ফিমেল লিড যে কিনা অরফান ছিল, সে আমাদের মাফিয়া সিইওর মনে জায়গা করে নেয়। তাহলে চলো ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা মিংকে দেখানো হয়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে সিনে আমরা মিংকে দেখতে পাই, যে কিনা বলছিল, নাইন ব্রাদার, আমি কি মারা যাইনি? এখানে সব কিছু কি হচ্ছে? তখন আমাদের গল্পের হিরো ব্রাদার নাইন তাকে বলে, মিং, তুমি আমার কাছ থেকে পিছু সরানোর জন্য নিজেকেও হার্ট করতে পারো। তুমি কি আমাকে এরকম ভাবে হুমকি দিতে চাও? মিং আশেপাশে দেখছিল আর ভাবছিল, 3 বছর আগে ব্রাদার নাইন এবং আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। তারপর ব্রাদার নাইনের সাথে আমার আর কখনোই দেখা হয়নি। মনে হচ্ছে 3 বছর আগের সেই সময় আমি ফিরে এসেছি। আমি আমার আগের জীবনের মতো ভুল আর কখনোই করব না। এখানে আমাদের গল্পের হিরো নাইনের চেহারা দেখানো হয়। ব্রাদার নাইন তাকে বলছিল, তোমার ব্রেকআপে আমি রাজি, তুমি যেখানে যেতে চাও যেতে পারো। তুমি ইয়ানতিং এর কাছে যেতে চাও যেতে পারো, কিন্তু আজকের পর থেকে আমি তোমার নাইন্থ ব্রাদার না। মিং তার হাত ধরে ফেলে আর বলে, ব্রাদার, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। আমি তো আপনার সাথে সব কিছু নিয়ে মজা করছিলাম। আমি আপনার সাথে বাড়িতে যেতে চাই। আর তাকে জড়িয়ে ধরে বলে, ব্রাদার, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। ব্রাদার নাইন তাকে বলতে শুরু করে, কিছুক্ষণ আগে তুমি নিজেকে শেষ করার কথা বললে, নিজেকে শেষ করতে চাইলে এবং আমার কাছ থেকে পিছু সরাতে চাইলে, আর এখন বলছো তোমাকে ছেড়ে যাতে আমি কোথাও না যাই। মিং তাকে বলে, ব্রাদার, আমি এখনই বুঝতে পেরেছি, আপনি যদি আমার সাথে ভালো হতে না পারেন, কেউই আমার সাথে ভালো হতে পারবে না। আপনি আমাকে একা ছেড়ে কোথাও যেতে পারবেন না। তখন ব্রাদার নাইনও তাকে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। নাইনের দুইজন বন্ধু বলতে শুরু করে, এই মেয়েটা আবারও ট্রিক খেলে তাকে তারা জালে ফাঁসিয়ে নিচ্ছে। কিন্তু নাইন তাদের দিকে তাকালে তারা চুপ হয়ে যায়। নাইন মিংকে বলছিল, তুমি ভালোভাবে ভেবে নাও, আজকের পর থেকে ইয়ানটিং এর কথা আর কখনো ভাববেও না, আর তাকে বিয়ে করার কথা চিন্তাও করবে না। তুমি কি সত্যিই তার প্রতি গিভ আপ করতে পারবে? মিং তাকে বলে, ব্রাদার, সে আমার অনেক কথা শুনতো, তাই আমি ভেবেছিলাম আমি তাকে বিয়ে করব। কিন্তু সেটা আমারই ভুল ছিল, আমি তার উপর গিভ আপ করে ফেলবো। মিং তো সেই জায়গায় নাইন ব্রাদারকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে গলিয়ে নেয়। মিং তো বলছিল, ফিউচারে আমার সাথে তো হার্শ হবেন না। নাইনও তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আর তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। আমাদের হিরোর সাথে তার কিন্তু রক্তের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সে কেন তাকে ব্রাদার বলে ডাকে সেটা আমরা পরেই জানতে পারবো। মিং তো ভাবছিল, ব্রাদার নাইন, আমি তোমাকে ছেড়ে এবার কোথাও যাব না। তারপর সে মিংকে ব্যান্ডেজ করে দেয় আর বলে, তোমার আঘাতে আমি মেডিসিন লাগিয়ে দিয়েছি, এবার আমি চলে যাই। কিন্তু মিং তো তাকে ধরে রাখে আর বলে, ব্রাদার, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। নাইন বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মিং তো ভাবছিল, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আগের জন্মে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারপরে কোথাও আমি আপনাকে খুঁজে পাইনি। এবার আমাকে ছেড়ে যাওয়ার আমি আপনাকে কোনো সুযোগই দিব না। নাইন বলে, আমার গিয়ে শাওয়ার নিতে হবে, আমার শরীর থেকে সিগারেট এবং অ্যালকোহলের গন্ধ আসছে। মিং বলে, ব্রাদার, আমিও আপনাকে সাহায্য করব। নাইন বলে, তাহলে কি আমার জন্য জামা কাপড় নিয়ে আসো। মিং তাকে ওকে বলে। এখন থেকে আমরা আমাদের হিরোকে মিস্টার জি বলেই ডাকবো। মিস্টার জি তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ইয়ান পরিবার কালকে অফিসিয়ালি ফিরবে। তাদের আসার পরই মিং পরিবারের সাথে তাদের কোলাবোরেশন হবে। ওল্ড ম্যান আপনাকে রিকোয়েস্ট করেছে আপনার সাথে আপনার জিএফকে আনতে হবে। মিস্টার জি তাকে ওকে বলে, কিন্তু সে ভাবতে শুরু করে, মিং তো আমাকে ব্রাদার হিসেবে ট্রিট করে, আমি তাকে জিএফ বানিয়ে কিভাবে নিব? আর সে তো আমাকে ভালোবাসে না। মানে বোঝাই যাচ্ছিল সে মিংকে পছন্দ করে। এসব ভেবে সে যখন শার্ট খুলছিল, তখনই সেই জায়গায় মিং চলে আসে। মিং তো অবাক হয়ে তাকিয়ে দেখছিল আর বলে, ব্রাদার, আপনি এত তাড়াতাড়ি জামা কেন খুলছেন? মিস্টার জিও তো অবাক হয়ে তাকিয়ে দেখছিল। মিং তো মাত্র শাওয়ার নিয়ে এসেছিল, আমাদের হিরো তাকে দেখছিল এবং সেডুস হচ্ছিল। মিং তো বলতে শুরু করে, নাইন ব্রাদার, আপনার বডি তো অনেক বেশি সুন্দর। মিস্টার জি তাকে বলে, কাপড় রেখে এখান থেকে চলে যাও। মিং তো তার জামা রেখে চলে যায়, কিন্তু সেখানে মিস্টার জি ভাবছিল সে আমাকে ব্রাদারের মতো ট্রিট করে, আমি তার ব্যাপারে এসব কিভাবে ভাবতে পারি। শাওয়ার নেওয়ার পর সে মিংয়ের কাছে চলে যায়, দেখতে পায় মিং তো সোফায় ঘুমাচ্ছিল। মিং তো স্বপ্ন দেখছিল আর ঘুমের ঘরেই পড়ছিল। প্লিজ নাইন ব্রাদার, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল ছিলাম, প্লিজ আপনি আমাকে ইগনোর করবেন না। মিস্টার জি তাকে কোলে করে বিছানায় নিয়ে যায় এবং শুইয়ে দেয়। মিং তো এখনও তাকে ধরেছিল আর বারবার বলছিল, নাইন ব্রাদার, নাইন্থ ব্রাদার। মিস্টার জি তার পাশে বসে পড়ে আর বলে, তুমি জানো আমি তোমার ভাই হতে চাই না, আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি আমাকে ভাই বললে আমার একদমই ভালো লাগে না। সে তো মিংয়ের হাত ধরে মিংকে কিস করছিল, আর সে যখনই মিংকে কিস করছিল তখনই সে জেগে যায়। মিস্টার জি তো তাড়াতাড়ি সরে যায়। মিং বলে, ব্রাদার নাইন্থ,
আর সে যখন উঠে বসে তখনই একজন লোক চলে আসে আর বলে ইয়ানতিং দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর বারবার মিংয়ের সাথে দেখা করতে চাচ্ছে। মিস্টার জির অ্যাসিস্ট্যান্ট আরও বলে সে বলছে যতক্ষণ পর্যন্ত মিংয়ের সাথে দেখা না হবে সে যাবে না। আর সে তো 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে। মিস্টার জি তো মিংকে দেখছিল আর বলছিল কেন তোমার কি হার্ট হচ্ছে। মিং বলে না আমি তার সাথে কথা বলতে চাই ব্রাদার, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। এ কথা বলে সে তো বাইরে চলে যায়। ইয়ানতিং তাকে বলছিল তুমি অবশেষে নিজেকে হার্ট করে সাকসেসফুল হয়ে গেছো, চলো এখন আমরা বিয়ে করে ফেলি। তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব, আমরা কালকে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিব। মিস্টার জি তো উপর থেকে সবকিছুই দেখছিল আর জেলাস হচ্ছিল। আর ইয়ানতিং তো ভাবছিল সে যদি আমাকে বিয়ে করে ফেলে তার সব প্রপার্টি সবকিছু আমার হয়ে যাবে। মিস্টার জিকে তার ভাই বলছিল আমার তো মনে হচ্ছে মিং তার ভালোবাসায় আছে, সে তার কথা শুনে নিবে আর ইয়ানতিংকে বিয়ে করবে। মিস্টার জি তো রেগে বলে তোমার মুখ বন্ধ করো। আর সে রেগে চলেই যাচ্ছিল। ইয়ানতিং বলে চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই, কিন্তু মিং তাকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। মিস্টার জি তো এ কথা শুনে হ্যাপি হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ইয়ানতিং বলে আমার সাথে ব্রেকআপ করতে মিস্টার জি কি তোমাকে ফোর্স করেছে। মিং বলে না একদমই না, আমি তোমাকে এই কারণে ব্রেকআপ করার কথা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি না, এখন আমি আর তোমাকে চাই না। ইয়ানতিং তাকে বলে নিশ্চয়ই তোমাকে মিস্টার জি ফোর্স করেছে। মিং তাকে বলে আজকের পর থেকে তুমি আমার ফিয়ন্সেও না বা আমার বিএফও না, আর আমি এখন খুব ভালোভাবেই জানি তুমি কেন এত বেশি কঠোর পরিশ্রম করছো আমাকে পারসিউ করতে। ইয়ানতিং তাকে বলে আমি জানি তোমার মা বাবা কিভাবে মারা গিয়েছিল, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে সবকিছু বলবো। মিং বলে আমার প্যারেন্টস কিভাবে মারা গিয়েছিল, কিভাবে কার অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো আমি নিজেই খুঁজে বের করতে পারবো, তোমার কথা আমি শুনতে চাই না। মিং চলেই যাচ্ছিল। ইয়ানতিং তাকে বলতে শুরু করে মিস্টার জি ইয়াং পরিবারের কোনো ব্লাড লাইন না, আর সে একদমই কোনো ভালো ছেলে না। মিং তাকে থাপ্পড় মারে আর বলে সে আমার ব্রাদার হয়, তার ব্যাপারে কোনো কথা বললে আমি তোমাকে ছাড়বো না। মিস্টার জি এবং তার ভাই তো অনেক বেশি হ্যাপি হয়। ইয়ানতিং তো এই সবকিছু দেখছিল আর ভাবছিল মিস্টার জি আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, আমি আবারও সবকিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাকে মেরে ফেলবো। মিস্টার জিকে তার বন্ধু বলছিল মিং তো আসলে একটা গোলাপ, কিন্তু সেই গোলাপে অনেক বেশি কাটা। তার এই বন্ধুর নাম শ্যান ছিল। শ্যান তো বলছিল তোমার তো ইয়াং পরিবারে যেতে হবে, তোমাকে জিএফ নিয়ে যেতে হবে, তুমি মিংকেই সাথে করে নিয়ে যাও, কেননা তুমি তাকে তোমার জিএফ বানিয়ে নাও, আর তুমি না চাইলে আমি তোমাকে অন্য কাউকে খুঁজে দিতে পারি। মিস্টার জি ভাবছিল সে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, সে কি আমার সাথে যাবে। তখনই মিং ভেতরে চলে আসে, সে তাকে তার কোট পরিয়ে দেয়। মিং তো মিস্টার জি এর হাত ধরে আর বলে আজকের পর থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনার সব কথা শুনে চলবো। মিস্টার জি বলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞেস করব। তখন সে বলে করো। তখন শ্যান বলতে শুরু করে ইয়াং পরিবার ক্যাপিটালে চলে আসছে, সে তাকে ইনভাইট করেছে ফ্যামিলি ফরচুনের জন্য, কিন্তু ওল্ড ম্যানের ডিমান্ড হচ্ছে তার জিএফকেও সাথে করে নিয়ে যেতে হবে। মিং তখন অবাক হয়ে বলে তাহলে আমি জিএফ হব, কিন্তু আমরা তো ভাই বোন। মিস্টার শ্যান বলে বেশি কিছু করতে হবে না, তোমরা হাত ধরবে হাক করবে এটাই যথেষ্ট, এমন নাটক করলেই চলবে। মিং মনে মনে ভাবছিল আগের জন্মে শিয়ান পরিবারে গিয়েছিল তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য, সেখানে যাওয়ার পর ইয়ানতিং তাকে ফ্রেম করে দিয়েছিল, কিন্তু এবার কোনো কিছুই হবে না। তাই মিং তাকে বলে ব্রাদার নাইন্থ আমি আপনার সাথে যেতে রাজি আছি। মিস্টার শ্যান বলে মনে রাখবে ইয়ান পরিবারের নজর কিন্তু মিস্টার জি এর ওপরই থাকবে, তাই সাবধান। মিস্টার জি বলে চিন্তা করবে না, সবকিছু আমি সামলে নিব। তারপরে সিনে মিস্টার শ্যান বলছিল কার আমি বাইরে রেডি করেছি, তাড়াতাড়ি চলো। মিস্টার জি তো সেই থেকে আমাদের নায়িকার জন্য খাবার বানাচ্ছিল আর বলছিল সে আসুক খাবার খেয়ে নিক তারপর আমরা যাব। তখন তো মিংও সেখানে চলে আসে, তাকে তো সবাই হা করে দেখছিল। মিস্টার জি তো রেগে শ্যানকে বলছিল বেশি দেখলে তোমার চৌকি আমি উপড়ে ফেলবো। শ্যান তো ভয় পেয়ে যায়, আসলে সে তার অ্যাসিস্ট্যান্টও ছিল এবং বন্ধুও। মিস্টার জি তাকে কোট পরিয়ে দিয়েছিল। মিং জিজ্ঞেস করে কেন, জামাটা কি ভালো না। মিস্টার জি বলে এখানে কিন্তু বাইরের মানুষও আছে। মিং তো মনে মনে ভাবছিল আমি একটা মেয়ে, আমি সেক্সি ড্রেসও পরতে পারি না, সে আমাকে কোটও পরিয়ে দিয়েছে আবার বাটনও লাগিয়ে দিয়েছে। অন্যদিকে মিস্টার জি এর ফাদার বলছিল সে কি সত্যি তার জিএফকে সাথে করে আনছে। জিয়ার গ্র্যান্ডপা বলে হ্যাঁ। ফাদার জিজ্ঞেস করে তার নাম কি, গ্র্যান্ডপা বলে মিং, কিন্তু এই মিং নামের মেয়েটাকে। মিস্টার জি এর বাবা বলে মিং তো সেই মেয়েটা যার প্যারেন্টস মারা গিয়েছিল এবং মিস্টার জি তাকে ছোট থেকে বড় করেছে, আর আমি তো শুনেছি সে কালকে কারোর সাথে ব্রেকআপ করেছে আর সে আজকে মিস্টার জি এর জিএফ হয়ে গেছে।
মিস্টার জি এর সৎমা বলছিল এরকম অনেক মেয়ে আছে, একটাকে ছেড়ে আরেকটাকে ধরে। মিস্টার জি এর সৎমা তো অনেক টেনশনে পড়েছে আর ভাবছিল ইয়ান পরিবারের ফরচুন সে আমার কাছ থেকে কিভাবে চুরি করতে পারে। মিস্টার জি এর গ্র্যান্ডফাদার বলছিল ইয়ান পরিবারের হায়ার কখনো এরকম মেয়েকে বিয়ে করতে পারবে না, না হলে আমরা তো হাসির পাত্র হয়ে রয়ে যাব। সৎ বলে সে তো মিং পরিবারের অ্যাডপ্টেড ডটার। মিং পরিবার ইয়ান পরিবারকে অনেক সাহায্য করেছে, আমরা তাকে খারাপভাবে ট্রিট করলে কিরকম দেখা যাবে, সবাই তো আমাদের ব্যাপারে খারাপ ভাববে। গ্র্যান্ডফাদার বলে যদি এরকমই হয় তাকে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে হবে, আমাদের পরিবারে অন্য ছেলেকে বিয়ে করলে হবে, কিন্তু মিস্টার জিকে সে বিয়ে করতে পারবে না। তখন সৎমা গ্র্যান্ডপার কানে কানে কিছু একটা বলে। অন্যদিকে সেখানে তো আমাদের হিরো এবং হিরোইন পৌঁছে গিয়েছিল। ইয়ান পরিবারের সবাই তো অনেক মনোযোগ দিয়ে তাদেরকে দেখছিল। মিং তো গ্র্যান্ডপাকে দেওয়ার জন্য উপহার এনেছিল, সেটা দেওয়া হয়। গ্র্যান্ডফাদার বলে তোমরা এখানে এসেছো, উপহার কেন এনেছো? মিস্টার জি বলে আমার কাছে সময় ছিল না, মিং এনেছে। মিস্টার জিকে তার সৎমা বলে তোমার টাকা ছিল তাই না? মিস্টার জি তাকে বলে মিং পরিবার সব থেকে বড় শেয়ার হোল্ডার, আমি শুধুমাত্র পার্ট টাইম জব করি। মিং বলে আমরা তো পরিবারকে সাপোর্ট করবই তাই না? মিস্টার জি বলে তারা বাইরের মানুষ। মিস্টার জিকে তার গ্র্যান্ডফাদার বলছিল তুমি যখন ইয়ান পরিবারে চলে এসেছো অ্যানসিস্টরদের কাছে যাও। মিস্টার জি এর সাথে তো তখন অ্যানসিস্টরদের সাথে দেখা করতে মিংও যাচ্ছিল, কিন্তু গ্র্যান্ডপা মিংকে থামায় আর বলে তোমার জন্য আমি গিফট প্রিপেয়ার করেছি। মিস্টার জি এর সৎমা বলছিল সে ইয়ান পরিবারের ভবিষ্যতের বৌমা হবে, তাই কিছু রুলস তো তারা জানতেই হবে। মিস্টার জি তখন মিংকে বলে আচ্ছা তুমি থাকো, আমার কাজ শেষ করে আমি আসছি। তাদের যাওয়ার পর তো মিং তার সৎমাকে আন্টি বলছিল, কিন্তু সে আন্টি বলতে শুরু করে আমি যে এর সৎমা, আমি কখনোই তোমাকে আমার বউ হিসেবে গ্রহণ করব না। গ্র্যান্ডপাও তো সেখানে বলতে শুরু করে তুমি মিং পরিবারের ওরফান মেয়ে, তোমাকে কখনই আমাদের ইয়ান পরিবার গ্রহণ করবে না, কারণ তোমার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। তুমি যাকে বিয়ে করবে তুমি তার জন্য শুধুমাত্র সমস্যাই ক্রিয়েট করবে, তুমি সবার জন্য শুধুমাত্র বার্ডেনই হতে পারবে। যাই হোক তুমি মিস্টার জিকে বিয়ে করতে পারবে না, কিন্তু ইয়ান পরিবারই বিয়ে করতে পারবে। মিং তাকে জিজ্ঞেস করে আপনার কথার মানে কি? তখনই সৎমা বলতে শুরু করে তুমি ইয়ান পরিবারে বিয়ে করবে, কিন্তু ইয়ান পরিবারের না যায় ছেলেকে। তখনই ইয়ান তিং সেখানে চলে আসে। মিং তো অবাক হয়ে বলতে শুরু করে এর মানে ইয়ান তিং ইয়ান পরিবারের ছেলে, নাজায়ের ছেলে। ইয়ান তিং বলে আমি বলেছিলাম আমি ফিরে আসব, আর তোমার থেকে তো আমার পরিচয় বেশি নোবেল। সৎমা তো বলতে শুরু করে তোমাদের জুটি একেবারে পারফেক্ট হবে, একজন হচ্ছে নাজায়ের ছেলে আর একজন হচ্ছে ওরফান মেয়ে, আর আমরা তো জানি টাকার জন্য তুমি মিস্টার জিকে বিয়ে করতে চাচ্ছ। মিং বলে সেরকম কোনো কিছুই না। মিস্টার জি এর ফাদার বলতে শুরু করে তোমার আসার আগে আমরা সবকিছু ইনভেস্টিগেশন করিয়ে ফেলেছি, তুমি তো আজকের পার্টির একদিন আগেই তার সাথে ব্রেকআপ করেছো, কি কারণে? টাকার জন্য তাই না? বলো এখন এই ব্যাপারে কি এক্সপ্লেন করতে চাও? মিং বলে আমি কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না। সৎমা বলে তুমি ইয়ান তিংকে ডাম্প করে দিয়েছো কারণ তুমি জানতে পেরেছো মিস্টার জি হচ্ছে হায়ার। সৎমা তো সেই জায়গায় তাকে অনেক বেশি ইনসাল্ট করছিল। মিস্টার জি তাকে যে কোট পরিয়েছিল সেই কোটও তো সে খুলে ফেলে দেয়। গ্র্যান্ডফাদার বলে অনেক হয়ে গেছে, কিন্তু সে ঠিকই বলছে তুমি মিস্টার জি এর যোগ্য না, তুমি একজন ওরফান গার্ল আর সে হচ্ছে হায়ার, তোমাদের মধ্যে একদমই যায় না। তোমাকে সে তো বোনের মতো বড় করেছে, তুমি মিস্টার জিকে বিয়ে করলে সমাজ কি বলবে? তোমরা উল্টো সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে। তাছাড়া তুমি তো ইয়ানতিংকে পছন্দ করতে, তোমরা এক হয়ে যাও, তোমাদের বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তারা তো মিংকে জোর করতে শুরু করে তার সাথে বিয়ের সার্টিফিকেটে সাইন করতে, আই মিন ম্যারেজ কন্ট্রাক্টে। মিং তখনই মিস্টার জিকে কল করে আর বলে ব্রাদার তুমি এখনই ফিরে আসো। মিস্টার জি তখন আর এনসিস্টর হলে না গিয়ে তাড়াতাড়ি করে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে মিস্টার জি এর সৎমা বারবার তাকে ফোর্স করেছিল সে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে। তখনই মিস্টার জি গাড়ি দিয়ে পুরো দেওয়াল ভেঙে ভেতরে চলে আসে। মিস্টার জি এর ফাদার তো বলছিল ইয়ান পরিবারের দেওয়াল ভাঙার তোমার সাহস কিভাবে হলো? সৎমাও চিল্লাতে শুরু করে আর বলে তুমি কি জানো না এই বাড়িতে আমরাও থাকি? কিন্তু মিস্টার জি তো মিংকে ওঠায় এবং তাকে তার কোট পরিয়ে দেয়, আর সে তার চেহারা দেখে জিজ্ঞেস করে তোমাকে কে হার্ট করেছে? মিং তখন মিস্টার জি এর সৎমাকে দেখায়। মিস্টার জি বলে আমি তোমার জন্য নিশ্চয়ই প্রতিশোধ নিব। গ্র্যান্ডফাদার বলছিল নর্মাল থাপ্পড়ই তো, সে তার পুত্রবধূকে নিয়ম শেখাচ্ছিল, কিন্তু মিস্টার জি কারো কথাই শোনে না এবং তাকে অনেক বেশি চড় মারে। সৎমাকে সাহায্য করার জন্য কেউই আসতে পারছিল না কারণ বডিগার্ড তাদেরকে ধরে ফেলে। সৎমা বলছিল আমি তোমার মা। মিস্টার জি তখন তাকে আরেকটা থাপ্পড় মারে আর বলে এখন বলো তুমি আমার মা? সৎমা তখন বলতে শুরু করে আমি তোমার সিনিয়র হই, তুমি আমাকে মারতে পারো না। কিন্তু মিস্টার জি তাকে আরো মারছিল। গ্র্যান্ডফাদার বলছিল তুমি এসব কি করছো? মিস্টার জি বলে আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কি করছি?
ফাদার তো বলছিল তুমি তাকে হিট করার কে, সে তো আমার মা হয়, এসব বলে অনেক চিল্লাচ্ছিল, কিন্তু মিস্টার জি বলে আপনি আমার মাকে অনেক আগেই মেরে ফেলেছেন। মিস্টার জিকে তার ফাদার বলছিল গ্র্যান্ডফাদারের সামনে তুমি এসব কি সব কথাবার্তা বলছো। মিস্টার জি বলে মিং হচ্ছে আমার ওয়াইফ, আর একেবারেই তার পুত্রবধূ না যে তাকে হিট করার চেষ্টা করবে আমি তার বিরুদ্ধে চলে যাব, আর আমি কাউকে আমার আত্মীয় মনে করব না। মিং বলছিল ব্রাদার, কিন্তু সে বলে তুমি চিন্তা করো না, সব আমি সামলে নিব। মিস্টার জি তার ফাদারকে বলে ফাদার আপনি ঠিকই বলেছেন, আমি তাকে হিট করতে পারবো না। সে তখন ফিমেলদেরকে বলে তাকে হিট করতে। অনেকক্ষণ হিট করার পর তাকে ছাড়া হয়। সে তো তার হাজবেন্ডকে বলছিল দেখো সে আমাকে কত হিট করেছে। তাকে তার হাজবেন্ড বলছিল সে একটা মনস্টার, আমি তাকে কন্ট্রোল করতে পারবো না, আর তার কাছে ইয়ান গ্রুপের থেকেও বেশি শেয়ার আছে। সৎমা তখন গ্র্যান্ডফাদারের কাছে চলে যায় আর তাকে বলছিল প্লিজ আপনি আমার জন্য ডিসিশন নিন, কিন্তু গ্র্যান্ডফাদার বলে থামো, অনেক হয়ে গেছে। মিস্টার জি এর বাবা যে জেট এনেছিল সে জেটটা সে ভেঙে ফেলে। গ্র্যান্ডপা বলছিল তুমি এসব কি করছো, তুমি একজন ওরফানের জন্য তোমার বাবার আনা জেট কেন ভাঙছো। মিস্টার জি বলে সে ওরফান না, আমি তাকে বড় করেছি, তার বাচ্চা হলে আমি তার বাচ্চাকেও রেস করব। গ্র্যান্ডপা তো বলছিল তুমি কি জানো না তার প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট তোমার কারণে হয়েছিল। মিস্টার জি তার গ্র্যান্ডপাকে বলে গ্র্যান্ডপা আপনি কি আমাকে হুমকি দিতে চাচ্ছেন, আমি তার জন্য যে কোনো কিছু ছাড়তে পারি, সে আমার জন্য সব থেকে বেশি মূল্যবান। আমি তাকে বড় করেছি, ইয়ানতিং এর সাথে তার ব্রেকআপও হয়ে গেছে, এখন আমি কাউকে তাকে হার্ট করতে দিব না। আর সে চলে যেতেই নিয়েছিল তখন সে তার গ্র্যান্ডপাকে বলে এই জেটটা নকল ছিল। সৎমা তো রাগ দেখানো ছাড়া কোনো কিছুই করতে পারে না। ইয়ানতিং তো সেখানে বলছিল যাই হোক খুব শীঘ্রই মিং আমার কাছে চলে আসবে। মিস্টার জি তুমি কোনো কিছুই করতে পারবে না। তারপরে সিনে মিংকে দেখানো হয় যাকে তার ব্রাদার নাইন্থ ওষুধ লাগাচ্ছিল। মিং বলছিল ব্রাদার তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, তুমি আমাকে সাহায্য করেছো। মিস্টার জি তাকে বলছিল তোমার যে সমস্যাই হোক না কেন তুমি সবকিছু আমাকে বলবে, আমাকে জানাবে। মিং খেয়াল করে তার জামা তো ছিঁড়ে গেছে, তাই সে বলে ব্রাদার আপনি আমাকে সাহায্য করেছেন, আমিও আপনাকে সাহায্য করি আপনার শার্ট খুলতে। মিস্টার জি তো ভাবছিল সে অনেক বড় হয়ে গেছে, এই অপরচুনিটি নষ্ট করলে হবে না, আমি তাকে চ্যারিশ করে নিজের কাছেই রেখে দিতে চাই। সে তো মিং এর অনেক বেশি কাছে চলে আসে, মিং তো শোয়া অবস্থায়ও তার শার্ট খুলে দিচ্ছিল। মিস্টার জি তো অনেক কাছে আসছিল তাই সে তার চোখ বন্ধ করে রাখে, কিন্তু মিস্টার জি নিজেকে সামলে নেয় আর সে ভাবছিল সে আমার সিস্টার হয়, আমি তার সাথে এরকম করতে পারি না। আর সে চলেই যাবে, মিং তাকে থামায় আর বলে ব্রাদার আমি ঘুমাবো, আমাকে সাহায্য করো। মিস্টার জি তখন তাকে ঘুম পাড়াতে শুরু করে। মানে মিস্টার জি সবার জন্য ডেঞ্জারাস হলেও তার জন্য অনেক বেশি কিউট হয়ে যায়। তারপর মিং জাগার পর জিজ্ঞেস করে ব্রাদার কোথায়। মেড বলে মিস্টার জি এর কিছু কাজ আছে তাই সে আপনাকে রেস্ট করতে বলেছে। মিং তারপর স্মাইল করছিল আর ভাবছিল তার এবং আমার কি সম্পর্ক, মানে বোঝাই যাচ্ছিল সেও মিস্টার জিকে কিছুটা পছন্দ করে। মিং সেখানে একটা পেপার পায় আর সে জানতে পারে মিস্টার জি তার বোনকে ভালোবাসে। মিং তো ফ্ল্যাশব্যাকে চলে যায়। মিস্টার জি তার বোনের জন্মদিন অনেক ভালোভাবেই উদযাপন করত যখন তার বোন জীবিত ছিল। অনেকেই বলতো তার বোন এবং মিস্টার জি একেবারে পারফেক্ট কাপল। মিং তো আপসেট হয়ে যায় আর বলে এর মানে সে আমাকে না আমার বোনকে লাইক করে। আমার বোনের ডেথ হয়ে গিয়েছিল, এই গিল্টে সে আমার এত কেয়ার করে। তাছাড়া আমি কিছুটা আমার বোনের মতোই দেখতে, আমি কোনো সাবস্টিটিউট হয়ে রয়ে গেছি। এসব ভেবে সে তো অনেক আপসেট হয়ে বাড়ি চলে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে। আর সে বারবার বলছিল এর মানে আমার বোন মারা না গেলে আমরা কখনোই একসাথে থাকতে পারতাম না। তখনই বাই নামের একটা মেয়ে তার কাছে চলে আসে এবং তাকে একটা ড্রিঙ্ক দেয় যেটার মধ্যে ড্রাগ মিশানো ছিল। মিং যখন বাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছিল তখনই সে ড্রাগের প্রভাব শুরু হয়ে যায়। তখনই তার কাছে ইয়ানতিং চলে আসে, কিন্তু সে মিস্টার জিকে দেখতে পাচ্ছিল, তাই সে ইয়ানতিংকে মিস্টার জি মনে করে তার সাথে করেই চলে যায়। মিস্টার জি তো বাড়িতে আসার পর জানতে পারে মিং বাড়িতে নেই। তার অ্যাসিস্ট্যান্ট তাকে খোঁজ নিয়ে জানাচ্ছিল ফুটেজে দেখা গেছে ইয়ানতিং তাকে নিয়ে গেছে আর তাকে নাকি ড্রাগ দেওয়া হয়েছে। এসব জানার পর তো মিস্টার জি অনেক বেশি প্যারেশান হয়ে যায় এবং বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। অন্যদিকে ইয়ানতিং তো মিংকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের নায়িকা বারবার মিস্টার জি এর কথা ভাবছিল আর সে বলছিল আমরা কখনোই আলাদা হব না। তখনই সামনে মিস্টার জি চলে আসে তার গাড়ি নিয়ে। মিং তো সামনে দেখে ভাবছিল মিস্টার জি সামনে হলে এটা কে। ইয়ানতিং তো মিংকে বলছিল আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, আমি কখনোই তোমাকে মিস্টার জি এর কাছে যেতে দিব না। কিন্তু মিং তো সেই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মিং যেহেতু নেশায় ছিল সে কোনো কিছুই করতে পারছিল না। ইয়ানতিং তার সাথে জোর করার চেষ্টা করে। ইয়ানতিং এর সব লোকদের সাথে ফাইট করে মিস্টার জি গাড়ির সামনে চলে আসে আর সে গাড়ির জানালা ভেঙে সেখানে তাকেও বের করেছিল। ইয়ানতিংকে বডিগার্ডেরা ধরে ফেলে এবং আমাদের নায়িকা তো সেই জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিল।
ইয়ানতিং তো বলতে শুরু করে, মিস্টার জি তুমি না বলেছিলে তাকে প্রোটেক্ট করবে, তুমি কি তাকে এরকম ভাবে প্রোটেক্ট করবে? আমি তাকে ড্রাগ দিয়েছি। মিস্টার জি রেগে তার ছোট ভাইকে বলছিল, তোমার বাবা এবং মায়ের কারণে আমার জীবন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমার মা যখন গর্ভবতী ছিল তাকে মেন্টাল হসপিটালে পাঠানো হয়েছিল। আমার জন্ম মেন্টাল হসপিটালে হয়েছে। 4 বছর বয়সে গ্র্যান্ডপা যদি আমাকে ফিরিয়ে না আনতো তাহলে আমিও হয়তো পাগল হয়ে যেতাম। তিং বলে সবকিছু ফাদার করেছে, আমি করিনি, আর মিংও আমাকে ভালোবাসে। তোমাকে সে একদমই ভালোবাসে না। মিস্টার জি তাকে বলে, তোমার যদি রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা থাকে তুমি আমার সাথে নাও, তাকে কেন ড্রাগ দিয়েছ? মিস্টার সেন তাকে বলে, এই পাগলের সাথে কথা না বলে আপনি মিংয়ের কাছে যান। তিং তো পেছন থেকে চিল্লাতে শুরু করে আর বলে, সে তোমাকে টুলস হিসেবে ইউজ করছে আমাকে পেতে। মিস্টার জি তো রেগে যায় আর বলে, বেশি কথা বলা বন্ধ করো। তারপর মিংকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। মিস্টার জি তাকে বলছিল, তুমি কি জানো আমি কে? তখন সে বলে, তুমি আমার 9th ব্রাদার। মিস্টার জি কোনো রকম ভাবে তাকে বাড়িতে নিয়ে যায় এবং ডাক্তারকে ডাকে, কিন্তু মিং তো বারবার তাকে কিস করছিল এবং সেও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। মিস্টার জি নিজেকে বোঝায়, সে সব সময় আমাকে ব্রাদারের মতো ট্রিট করেছে, আমি তার সাথে এত কিছু করতে পারবো না। ততক্ষণে ডাক্তারও সেখানে চলে আসে এবং সে মিংকে তার কাছে দিয়ে চলে যায়। ডক্টর বলছিল, আপনি তাড়াতাড়ি চলে যান, না হলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মিস্টার জি তার ব্রাদারকে কল করে আর বলে, খোঁজ নাও কে তাকে ড্রাগ দিয়েছিল। মিস্টার জি তারপর সেই মেয়েটাকে খুঁজে বের করে এবং তাকে ধরে নিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলছিল, আমরা ইয়ানতিংকে বন্দি করে রেখেছি, আর ইয়ানতিং এর সাথেই মেয়েটাই যোগাযোগ করেছিল। তারা তো সেই মেয়েটাকে জিজ্ঞেস করছিল, বলো তোমাকে এসব কিছু করতে কে বলেছে, কিন্তু সে স্বীকার করছিল না। মিস্টার জির আরেকজন বন্ধু বলে, আমি সিসিটিভি ফুটেজে দেখেছি সেই তাকে ড্রাগ দিয়েছিল। মিস বাইকে বলা হয়, যে কোনো ভাবে হোক তোমাকে অ্যান্টিডোট আনতে হবে, না হলে আমরা তোমাকে ছাড়বো না। মিস বাইয়ের ভাই সবকিছু করতে বলেছিল মিস বাইকে, তাই তারা এসে তাকেও শিক্ষা দেয়। মিস্টার জি তো রেগে বলছিল, আমার ওয়াইফকে হার্ট করার সাহস তোমাদের কিভাবে হলো? মিস বাইয়ের ফাদার বলছিল, মনে হচ্ছে বিজনেসে কোনো সমস্যা ছিল, এই কারণে সেরকম করেছে। রাগের কারণে সেই ভুলটা করে ফেলেছে, এটা সাধারণ একটা ব্যাপার, তোমরা সলভ করে নাও। কিন্তু মিস্টার জি তো অনেক বেশি রেগে যায় আর বলে, আচ্ছা দেখা যাবে কোনটা সাধারণ আর কোনটা সাধারণ না। এ কথা বলে সে তো হুমকি দিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি সেনের ফিয়ন্সে ছিল মিস বাই। সেন তো সেই জায়গায় তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলে আর বলে, যদি আমার ব্রাদারকে চুজ করতে হয় তাহলে আমি ব্রাদারকেই চুজ করব তোমাকে ছেড়ে। আর তোমরা যা করেছো তার পরিণাম খুব শীঘ্রই তোমাদেরকে ভোগ করতে হবে। বাইরে যাওয়ার পর সেন বলছিল, আমার মনে হচ্ছে তাদেরকে কেউ অর্ডার দিয়েছিল এই সব কিছু করতে, আসল দোষী অন্য কেউ। মিস্টার জি বলে, অন্য কে হবে ইয়ান পরিবার ছাড়া? আমি আস্তে আস্তে খুঁজে বের করব এর পিছনে কে ছিল। তখনই মিস্টার জিকে ডক্টর কল করে আর বলে, মিংয়ের কিছু একটা হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি সেখানে চলে যায়। ডক্টর বলে, ড্রাগটা অনেক বেশি স্ট্রং, আমি তাকে অ্যান্টিডোট দিয়েছিলাম কিন্তু সে অ্যান্টিডোটে কাজ হয়নি। মিং তো ওয়াশরুমে ছিল, নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছিল। মিস্টার জি সেখানে গেলে সে তাকে কিস করতে শুরু করে। মিস্টার জি জিজ্ঞেস করে, তুমি জানো আমি কে? মিং তাকে বলে, 9 ব্রাদার। মিস্টার জিও এবার নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। তারপর আমরা দেখতে পাই সে তো মিংকে জড়িয়ে ধরেছিল আর তার ফরহেডে কিস করে আর বলে, শেষ পদক্ষেপ আমি নিয়েই নিলাম, তুমি এখন শুধুমাত্র আমার। মিস্টার জি তো তারপর চলে যায়। তারা যাওয়ার কিছুক্ষণ পরেই মিংয়ের কাছে ইয়ানতিং এর লাভারের কল আসে। সে মেয়েটা তো বলছিল, তিং কোনো কিছুই করেনি, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে মারিয়ে বেসমেন্টে বন্ধ করে রেখেছো, তাকে ছেড়ে দাও। ইয়ানতিং এর জিএফ এর কথা শুনে তার পাস্টের কিছু মেমোরি মনে পড়ে, মানে তার আগের জন্মে। সিসি তার কাছে চলে আসে আর বলে, বিয়ের এত বছর পরেও ইয়ানতিং তোমাকে টাচও করেনি, কারণ সে আমাকে ভালোবাসে। আর তাদের ঘনিষ্ঠ ছবি সে তাকে দেখাতে শুরু করে। তাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই মিংয়ের কোনো কিছুই মনে ছিল না। তার মনে পড়ে সে কারোর সাথে নাইট স্পেন্ড করেছে, তাই সে ভাবতে শুরু করে ইয়ানতিং এর সাথে। তাই সে বাথটাবে গিয়ে নিজেকে ক্লিন করতে শুরু করে। অন্যদিকে মিস্টার জি ফিরে আসে, মেয়েটকে জিজ্ঞেস করে, মিং কোথায়? মেড বলে, আধা ঘন্টা ধরে সে তো শাওয়ার নিচ্ছে। এ কথা শোনার পর তো মিস্টার জি এর অনেক বেশি খারাপ লাগে আর রাগও হচ্ছিল। মিং তো নিজের শরীর ঘষছিল আর বলছিল, আমি তার টাচ আমার শরীর থেকে কিভাবে সরাবো, আমি নিজেকে কিভাবে ক্লিন করব। তখনই মিস্টার জি আসে আর বলে, তুমি অলরেডি ক্লিন। আর সে তার শরীর দেখতে পায়, যে শরীর অনেক বেশি লাল হয়ে গেছে বেশি ঘষার কারণে। মিস্টার জি তো মনে মনে কষ্ট পাচ্ছিল আর ভাবছিল, এর মানে আমার টাচ তোমার পছন্দ না। মিস্টার জি মিংকে বাইরে নিয়ে যায় এবং তার চুল মুছে তার সাথে বসেছিল। মিং তো অনেক বেশি কান্না করছিল। মিস্টার জি তাকে বলছিল, আমি তোমার সাথে এরকম করতে চাইনি, শুধুমাত্র অ্যান্টিডোট দিচ্ছিলাম। মিং তো এটা জানার পর অনেক বেশি হ্যাপি হয়, কারণ সে যার সাথে নাইট স্পেন্ড করেছিল সে তার 9th ব্রাদার।
মিস্টার জিতাকে পড়ার জন্য জামা দেয় আর বলছিল, রাতে সেরকম কোনো কিছুই হয়নি, আমি শুধুমাত্র তোমাকে অ্যান্টিডোট দিয়েছিলাম। মিং বলে, না আমি একদমই স্যাড না। মিস্টার জি বলে, তুমি কেন মিথ্যা কথা বলছো, তুমি তো কান্না করছো। মিং তাকে জড়িয়ে ধরে আর বলে, আসলে আমি ভেবেছিলাম আমি কালকে ইয়ানতিং এর সাথে ছিলাম তাই। মিস্টার জি তাকে জিজ্ঞেস করে, কালকে কেন তুমি ইয়ানতিং এর সাথে ছিলে? তখন সে বলে, ড্রাগের কারণে, আমি ভেবেছিলাম সে আপনি। মিস্টার জি বলে, সে তোমার সাথে কোনো কিছুই করতে পারবে না, কিন্তু তুমি তোমার ব্রাদারের ব্যাপারে কি ভেবেছো? তুমি যদি তিংয়ের সাথে ব্রেকআপ না করতে তাহলে কি আমি করতে পারতাম? তুমি তো তিংকে অনেক বেশি ভালোবাসতে। কিন্তু সে বলে, না কিন্তু ব্রাদার, আমরা কি ট্রাই করতে পারি? মিং আবার বলে, ব্রাদার আমি এমনিই বলছি, আপনি যদি করতে না চান সমস্যা নেই। মিস্টার জি তাকে বলছিল, তুমি এত ব্লাশ কেন করছো, তোমার কি কোনো ফিভার আছে? কিন্তু সে বলে, না। মিস্টার জি তার কাছে আসছিল, সে বলে, ব্রাদার কি করছো? মিস্টার জি বলে, তুমি তো বললে ট্রাই করতে। তারপর তারা একে অপরকে কিস করে, কিন্তু সে তাকে সরিয়ে দেয় আর বলে, আমার ব্যথা করছে। কিন্তু ব্রাদার আপনার ফিগার অনেক বেশি ভালো। মিস্টার জি বলে, আমাকে সেডিউস করার আগে ভেবে দেখো, আর আমাকে তুমি টাচ করতেই পারো। তোমার যদি আমার বডি এত বেশি পছন্দ হয়, আমরা রোজ এক্সারসাইজ করতে পারি। মিং বলে, ব্রাদার আপনার কথার মানে কি? তখন তো সে চুপ হয়ে যায়। মিস্টার জি তো তার জামা চেঞ্জ করছিল। মিং তাকে জিজ্ঞেস করে, তুমি কি ইয়ানতিংকে বেসমেন্টে লক করে রেখেছ? তখন সে হ্যাঁ বলে। আর তোমাকে ট্রাক দিয়েছিল মিস বাই? মিং বলে, মিস বাই তো মিস্টার শ্যানের ফিয়ন্সে, সে কেন আমাকে হার্ট করার চেষ্টা করেছে? মিস্টার জি বলে, সে পরিবার কিছু মূলধনের আশায় এসব কিছু করেছে, কারণ বিজনেসের জন্য কিছু মূলধন হয়তো কেউ অফার করেছে তাদেরকে। কিন্তু তুমি চিন্তা করো না, তাদেরকে আমি অনেক ভালো শিক্ষা দিব। আর সে মিংকে বলে তাকে টাই পরিয়ে দিতে, তখন সে তাকে টাই পরিয়ে দিচ্ছিল। তারা তো সেই জায়গায় একে অপরের সাথে ফ্লার্টিং করছিল। মিস্টার জিতাকে বলছিল, আজকে রাতে দেখবো তুমি কত ফ্লার্টিং করতে পারো। মিংও লজ্জা পেয়ে চলে যায়। তারপরে সিনে মিস্টার জি মিস্টার ফ্যাংকে বলছিল মিস লুয়ের সাথে কথা বলতে, যাতে সে মিংয়ের সাথে বন্ধুত্ব করে। মিস ফ্যাং তখন নিজেকে একেবারে সুন্দর করতে শুরু করে এবং মিস লুকে কল করে। আর সে বলছিল, মিস লু আপনি কেন কল ধরেছেন না? আপনার মিংয়ের সাথে বন্ধুত্ব করতে হবে, কারণ তার কোনো ফ্রেন্ড নেই। আমি আমার ভাবির সাথে খুব শীঘ্রই আপনাকে দেখা করাবো। সে খুব ছোট থাকতেই তার প্যারেন্টস মারা গিয়েছিল, তাই সে এখন অরফান। মিস সুও তখন রাজি হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই মিং তো অনেক বেশি আপসেট ছিল। সে তাকে তার কোলে বসিয়ে কিস করতে শুরু করে। আর সে মিংকে জিজ্ঞেস করে, তুমি কি আপসেট নাকি হ্যাপি? মিং বলে, আমি তো অনেক বেশি হ্যাপি, আমার ফ্রেন্ড হবে। তারা তো সেই জায়গায় আরো বেশি রোমান্টিক হয়ে যায়। তারপর মিস লু এবং মিং এর বন্ধুত্ব হয়ে যায়। তারা একে অপরের সাথে কথা বলছিল। তারপর তারা দুইজন বান্ধবী মিস বাইকে শিক্ষা দেওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যায়, কারণ তারা জানতে পেরে গিয়েছিল মিস বাই সেখানে আছে। মিং তো সেখানে যাওয়ার পর তাকে একটার পর একটা থাপ্পড় মারছিল। মিং তো বাইকে থাপ্পড় মারছিল আর বলছিল, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তারপরেও তুমি কেন আমাকে হার্ট করার চেষ্টা করেছো? মিস বাই তো ক্ষমা চাওয়া ছাড়া কোনো কিছুই করতে পারে না। মিং এর সাথে যে বডিগার্ড ছিল, সে বডিগার্ড তো এই সব কিছু ফোন করে মিস্টার জিকে বলে দেয়। মিস্টার জি বলে, তার খুশির জন্য সে যা করতে চায় তাই করুক, শুধু খেয়াল রেখো সে যাতে সেফ থাকে। তারপর মিস্টার জি তার সৎমায়ের কাছে চলে যায় কথা বলতে, কারণ এই সব কিছুর পেছনে তার সৎমা ছিল। মিস বাইক এবং তার ভাইকে সেই বলেছিল মিংকে ড্রাগ দিতে, যাতে ইয়ানতিং এর সাথে সে নাইট স্পেন্ড করে, আর মিং যাতে বাধ্য হয় ইয়ানতিংকে বিয়ে করতে। মিস্টার জি তার সৎমাকে থাপ্পড় মারে আর বলে, আপনি শুধরাবেন না। অন্যদিকে গ্র্যান্ডপাকে দেখানো হয় সে ইয়ানতিংকে 10 মিলিয়ন টাকা দিচ্ছিল। ইয়ানতিং ভাবছিল, মিং এবার আমি তোমাকে ছাড়বো না। আর কিছুক্ষণ পর গ্র্যান্ডপা তো জানতে পারে মিং এর সিস্টার এখনো জীবিত আছে, তাই সে তার লোকে ইনভেস্টিগেশন করতে পাঠায়। অন্যদিকে আমরা মিংকে এবং আমাদের মিস্টার জিকে দেখতে পাই, তারা তো একটা জায়গায় অনেক সুন্দর করে রোমান্স করছিল। মিং তাকে বলছিল ওয়াটারমেলন অনেক বেশি মিষ্টি। মিং তাকে খাওয়াতে চায়, কিন্তু সে তাকে কিস করে বসে। মিস লুদো সেই জায়গায় তার চেহারা লুকাচ্ছিল। মিস্টার ফ্যাংও সেই জায়গায় তাকে বলে, তুমি রাগ করলে আমার সাথে রাগ করতে পারো, কিন্তু প্লিজ আমাকে কনসিডার করো। আসলে সে মিস লুকে পছন্দ করত। তাদেরকে একা রেখে মিস্টার জি এবং মিংও চলে যায়। তারপর তারা তো কিছু একটা খাওয়ার জন্য চলে যায়। তারপর তারা টি খাওয়ার জন্য যখন একটা শপে আসে, দেখা যায় সেখানে কেউ ছবি তোলার চেষ্টা করছিল তাদের, কিন্তু মিস্টার জি এর অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে। সেই লোকের ব্যাপারে ইনভেস্টিগেশন করলে জানা যায় সে আসলে একজন ডিটেকটিভ, আর সে মিং এর মতো দেখতে একটা মেয়েকে খুঁজছিল। মিং বুঝতে পারে হয়তো তার বোনকে খোঁজা হচ্ছে। পরে মিস্টার জিকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে সব কিছু তিন করছে। অন্যদিকে মিং যখন জানতে পেরেছিল তার বোন জীবিত আছে, সে তো অনেক কান্না করছিল। মিস্টার জি বলে, তুমি চিন্তা করো না, তোমার বোনকে আমি খুঁজে বের করব। মিং তো আবারও অনেক নার্ভাস হয়ে যায়, কারণ সে ভাবছিল সে তার বোনকে পছন্দ করে। তাই সে সাহস করে তাকে কিস করতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে কারো কল আসে।
আসলে মিস্টার জি এর কোনো ডিল ছিল, তাই তার যেতে হবে। কিন্তু মিং তাকে থামায় আর বলছিল, আমারও তোমার সাথেই যেতে হবে, কারণ আমি আমার বান্ধবীর কাছে যাব। তারপর তারা একসাথেই বের হয়। দুইজনে দুইজনের জামা চেঞ্জ করে ফেলে। কিন্তু বের হওয়ার আগে তারাও তো সেই জায়গায় রোমান্স করতে শুরু করে দেয়। মিং তাকে বলছিল, আমি এখন লিপস্টিক লাগিয়েছি, তুমি আমার লিপসে কিস করতে পারবে না? কিন্তু মিস্টার জি তো অনেক বেশি রোমান্টিক হয়ে যায় এবং তার নেকেই কিস করতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই মিস তাকে তার ফ্রেন্ডদের কাছে নিয়ে যায়, যেখানে তার একজনকে প্রপোজ করছিল। মিস্টার ফ্যাং মিসলো, তাই সে তাকে প্রপোজ করে। তো বলতে শুরু করে মিস্টার জিকে, সে তার টেক্সট সব কিছু লিখেছে, আমি তো সেরকমই করেছি, তারপরেও সে করছে না। আসলে মিসলো এই কারণে স্যাড ছিল, কারণ সে ভেবেছে যে তার কারণে করেছে। মিস্টার জি বলে, আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। তখন সে নীল ডাউন হয়ে যায় এবং সে আমাদের নায়িকাকে প্রপোজ করে, তুমি কি আমাকে বিয়ে করবে? মিংয়ের কাছে তো সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। মিং তো সেই জায়গায় তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা একে অপরকে কিস করে। তারপর মিস লো এবং তারা দুজনে ড্রিঙ্ক করছিল। মিস লো বলে, মিস্টার চিকে দেখো, প্রতি 10 সেকেন্ডে সে তোমাকে দেখছে, মনে হচ্ছে সে তোমাকে অনেক পছন্দ করে। মিং তো এখনো ভাবছিল সে হয়তো তার বোনকে পছন্দ করে, তাই সে বলে, না, সে আমাকে বোনের মতোই ট্রিট করে। মিস লু তাকে বলে, কিন্তু আমার তো মনে হয় সে তোমাকে অনেক বেশি লাইক করে, সে কখনো তোমাকে বোনের মতো দেখেইনি। মিং তো এই সব কিছু ভেবে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং মাতাল হয়ে যায়। মিং তো মাতাল অবস্থায় মিস্টার জিকে বলছিল, আমি মিস্টার জিকে লাইক করতে চাই, কিন্তু আমি পারছি না। মিস্টার জি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে লাইক করতে পারবে না? মিং বলে, কারণ আমার মনে হয় মিস্টার জি এখন আমাকে আর চায় না। মিস্টার জি তাকে বলে, তুমি আমার জীবন, আমি তোমাকে কিভাবে চাইবো না? মিং বলে, যখন আমি রাগ করি তুমি আমাকে ইগনোর করো, আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো না, আর আমার তো মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মিস্টার জি তাকে বলে, আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। এই কথা বলে তাকে কিস করতে শুরু করে। এখানে তারা আবারও নাইট স্পেন্ড করে। তারপরে সিনেমেট তার কাছে আসে আর বলে, ইয়াং মাস্টার বলেছে আপনাকে আরো রেস্ট করতে, কিন্তু বাইরে ইজেন নামের একটা লোক এসেছে, সে আপনার সাথে দেখা করতে চায়। মিং তার কাছে গেলে ইজেন তাকে বলে, তোমার বোন ফিরে এসেছে। মিং তাকে জিজ্ঞেস করে, তুমি কে? ইজেন বলে, আমি তোমার বোনের বিএফ। মিং বলে, কিন্তু আমার বোন তো মিস্টার জিকে পছন্দ করতো। তখনই মিস্টার জি চলে আসে আর তাকে মারতে শুরু করে, আর মিংকে কোলে করে ভেতরে নিয়ে যায়। আর সে মিংকে বলছিল, বাইরে অনেক বেশি ঠান্ডা, তুমি ভেতরে থাকো। মিং তাকে বলে, কালকে রাতে আমরা একসাথে ছিলাম, তোমার কেমন লেগেছে? মিস্টার জি তাকে বলে, না তো। মিং তখন রাগ দেখাতে শুরু করে। মিস্টার জি তাকে বলে, রাতে ব্যথায় কে কান্না করছিল? তারপরেও তুমি আসবে আমার সাথে নাইট স্পেন্ড করতে? মিং তো লজ্জায় পড়ে যায়, কিন্তু সে জিজ্ঞেস করে, জেন কি সত্যি আমার বোনের বিএফ? মিস্টার জি তাকে হ্যাঁ বলে। মিং জিজ্ঞেস করে, কিন্তু বোন আমাকে কখনো বলেনি। মিস্টার জি বলে, কারণ তোমার বোনকে সে ছেড়ে এই পরিবারে চলে গিয়েছিল। মিং বলে, এর মানে আমার বোনের ডায়েরিতে সে যার ব্যাপারে লিখেছিল সেটা মিস্টার জি নয়, ইজেনের ব্যাপারে লেখা ছিল। মিং বলতে শুরু করে, যখন আমার বোন ছিল সে আমার বোনকে ছেড়ে চলে গেছে, তাহলে এখন কেন ফিরে এসেছে? আমি এখন যাব তার সাথে কথা বলতে। মিং তাই ইজেনের কাছে যায় আর বলে, আমার বোন তোমাকে ছাড়াও অনেক বেশি স্ট্রং ছিল, তাই তুমি আর কখনো এখানে আসবে না। তারপর মিং যখন খাবার খাচ্ছিল তখনই তার কাছে তার বোনের পিকচার আসে, আর কেউ তাকে বলছিল, তোমার বোন এই জায়গায় আছে। মিং তো কনফিউজড হয়ে যায় আর ভাবতে শুরু করে, মনে হচ্ছে ইচ্যান এবং ইয়ানতিং একসাথে মিলে আছে এবং এই সব কিছু করছে। অন্যদিকে ইয়ানতিং তো বলছিল, মিংকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো, সে আমার ওয়াইফ হবে, আমি তো মিস্টার জিকে ছাড়বো না। ইয়ানতিং তো সে ইচ্যানকে বলছিল, তোমার জিএফ অনেক আগেই মারা গেছে, তুমি কি জানো সে কিভাবে মারা গেছে? মিস্টার জিকে বাঁচাতে গিয়ে সে মারা গিয়েছিল, মানে সে তাকে তার বিরুদ্ধে উস্কাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই গ্র্যান্ডপাদো মিস্টার জিকে বলছিল, মিংয়ের বোন জীবিত আছে, কিন্তু সে কাউকে বিয়ে করে নিয়েছে এবং তার একটা মেয়েও আছে। আর তুমি তো জানোই মিংয়ের বোন তোমাকে কিভাবে বাঁচিয়েছিল। মিস্টার জি বাইরে চলে যায় এবং ইচেনের সাথে তার দেখা হয়। মিস্টার জি ইচেনকে বলে, গ্র্যান্ডপার সাথে আমার সব কথা তুমি তো শুনেই নিয়েছো, এখন দেখো তোমার জিএফ এর সাথে তার বাচ্চা, এখন তুমিও মুভ অন করে ফেলো। অন্যদিকে মিং যখন মিস্টার জি এর কোট ধরে, সেখানে সে তার বোনের ছবি দেখতে পায়। মিং তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে আমার বোনের ছবি, তুমি কি আমার বোনকে পছন্দ করো? মিস্টার জি তাকে বলে, তুমি ভুল বুঝছো, আসলে তোমার বোন আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমি তাকে খুঁজে বের করতে চাই, কারণ আমি জানতে পেরেছি সে জীবিত আছে। মিং তাকে বলে, আমি আমার বোনের সাথে এখনই দেখা করতে চাই, আমাকে নিয়ে যাও। অন্যদিকে তো ইচেন অলরেডি মিংয়ের বোনের কাছে চলে গিয়েছিল আর বলছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সে নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাচ্ছিল। মিংয়ের বোন তাকে বলে, মিস্টার শিনের সাথে অলরেডি আমার বিয়ে হয়ে গেছে এবং আমার একটা মেয়েও আছে, তুমি কি এখন অন্য কারো বাচ্চাকে বড় করতে চাও? তখন ইচেন বলে, হ্যাঁ। কিন্তু ততক্ষণে মিং সেখানে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। সে তার বোনকে জীবিত দেখে অনেক বেশি হ্যাপি হয়। তারপর দুই বোন সেখান থেকে চলে যায়।
তখন ইজেন ভেবে নিয়েছিল সে ইয়ানতিং এর সাথে মিলে কাজ করবে। অন্যদিকে মিস্টার জি আসলে মিং তার কোলে বসে পড়ে আর তাকে বলে, আমার সিস্টার বলেছে সে মিস্টার শিনকে পছন্দ করে, তোমার কোনো চান্স নেই। মিস্টার জি বলে, তাহলে কি হয়েছে? তখন সে বলে, এর মানে তুমি আমার বোনের জীবনে যেতে পারবে না, কারণ আমি তো জানি তুমি আমার বোনকে পছন্দ করো। কথা শুনে তো মিস্টার জি তাকে কিস করতে শুরু করে আর বলে, তুমি অনেক বড় ইডিয়াট, আমি যে পার্সনকে ভালোবাসি সেই পার্সন শুধুমাত্র তুমি। মিং তো শকড হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি বললে? মিস্টার জি বলে, মানে আমি শুরু থেকেই তোমাকেই পছন্দ করতাম। মিং বলে, ব্রাদার তাহলে কেন আপনি আমাকে আগে কথা বলেননি? আমি তো সবসময় এটাই ভাবতাম আপনি আমার বোনকে ভালোবাসেন। মিং তাকে বলে, ব্রাদার আমি সবসময় আপনাকেই লাইক করতাম। কথা বলে তারা রোমান্টিক হয়ে যায়। মিস্টার জি তাকে বলে, বেবি এখন চলো আমরা বিয়ে করে ফেলি। তারপরে সিনে তারা দুজনেই চলে যায় ম্যারেজ সার্টিফিকেট নিতে। তারা ফাইনালি বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয় এবং তাদের বিয়েও হয়ে যায়। তারা তো অনেক বেশি হ্যাপি ছিল, একে অপরকে তারা কংগ্রাচুলেশন জানাচ্ছিল। মিং বলে, ব্রাদার চলো আমরা ছবি তুলি। মিস্টার জি তাকে বলে, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, এখনো আমাকে তুমি ব্রাদার বলবে? তখন সে হাজব্যান্ড বলে। তারা তো হ্যাপি হয়ে একে অপরের সাথে ছবি ক্লিক করছিল এবং সেখানে রোমান্টিক হয়ে কিস করতে শুরু করে। তখনই ইয়ানতিং সেখানে চলে আসে। ইয়ানতিংকে গার্ডরা ধরে ফেলে এবং তারা ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে ইয়ানতিং এর সামনে দিয়ে চলে যায়। মিস্টার জি যাওয়ার আগে বলে, অন্য কারো ওয়াইফের দিকে নজর দেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে নিও, আমি কিন্তু ছাড়বো না কাউকে। ইয়ানতিং তো চিল্লানো ছাড়া কোনো কিছুই করতে পারে না। তারা বাড়িতে গেলে গ্র্যান্ডপা চিল্লাতে শুরু করে আর বলে, পারমিশন ছাড়া তোমরা কিভাবে ম্যারেজ সার্টিফিকেট নিতে পারো? মিস্টার জি বলে, আমার জীবন আমি চুজ করব, আমি কাকে বিয়ে করব। তার সৎমা এসে আবারও নাক গলাতে শুরু করে। মিস্টার জি তো আবারও রেগে যায় এবং তার সৎমাকে আরও মারতে শুরু করে। গ্র্যান্ডপা তারপর মিস্টার জিকে বলছিল, তুমি যখন তাকে বিয়ে করেই ফেলেছো, এখন তার প্যারেন্টসের মৃত্যুর ব্যাপারে তাকে কি জানাবে না? মিং বলে, তাদের মৃত্যু কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, নাকি অন্য কোনো ব্যাপার আছে? কোনো কিছু বলার আগেই মিস্টার জি তার ওয়াইফকে নিয়ে চলে যায়, মনে হচ্ছে কোনো রহস্য আছে। ইয়ানতিং তো এই সব কিছু শুনছিল, সে গ্র্যান্ডপার কাছে আসে, তারপর জিজ্ঞেস করে, কি হয়েছিল গ্র্যান্ডপা, আমাকে বলুন। গ্র্যান্ডফাদার বলে, মিং পরিবারের আমাদের কাছে অনেক বড় একটা ফেভার আছে, আমাদের ইয়ান পরিবারকে বাঁচাতে এসেই তার প্যারেন্টস মারা গিয়েছিল। আমাদের ইয়ান পরিবার তখন অনেক বেশি বিপদে ছিল, তারা না আসলে তারা হয়তো মারা যেত না। টিং মনে মনে ভাবছিল, এর মানে এসব যদি আমি তাকে জানিয়ে দেই সে নিশ্চয়ই তাকে ছেড়ে দিবে। অন্যদিকে মিস্টার জি এর কাছে তার ফাদার আসে আর সে মিংকে বলছিল তার হাত দিতে। মিস্টার জি জিজ্ঞেস করে, আপনি কি করতে চাচ্ছেন? মিংকে সে তার শাশুড়ির রেখে যাওয়া একটা উপহার দেয়, সেটা কিনা সে তার ছেলের বইয়ের জন্যই রেখেছিল। মিংও তখন সেটা অ্যাকসেপ্ট করে চলে যায়। অন্যদিকে ইয়ানতিং এবং সৎমা মিলে প্ল্যান করতে শুরু করে। মিং তার বোনের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। তার বোন তাকে জিজ্ঞেস করছিল, মিস্টার জি এর সাথে তুমি কি হ্যাপি আছো? সে তাকে বলে, হ্যাঁ বোন, অনেক বেশি। তার বোন তাকে বলছিল, 4 বছর আগে কি হয়েছে আমার কোনো কিছুই মনে নেই। তখনই মিংকে হিট করার জন্য একটা গাড়ি চলে আসে, কিন্তু তার বোন দেখতে পায় এবং তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মিংকে বাঁচানোর চক্করে তার অবস্থাই খারাপ হয়ে যায়। এসব কিছু তো ইয়ানতিং এর জিএফ এর কাজ ছিল, কিন্তু মিস্টার জিএর লোকেরা চলে আসে আর তাকে ধরে ফেলে। মিং এর বোনকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই ইতিং এর জিএফকে জিজ্ঞেস করে, তোমাকে কি ইতিং এসব কিছু করতে বলেছে? সিসি বলে, এসব কিছু তোমার কারণে হয়েছে, ইতিং আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তাই আমি তোমাকে শেষ করে দিতে চাই। আর ইয়ান পরিবার আমাকে সাহায্য করেছে সব কিছু করতে, তাই তারা ইয়ান পরিবারে চলে যায়। তার সৎমাই সব কিছুর পেছনে ছিল, তাকে ধরা হয়। মিস্টার জি এর ফাদারও তাদেরকে আটকায় না। তাই মিস্টার জিকে তার ওয়াইফ বলতে শুরু করে, তোমার মনে সব সময় মিস্টার জি এর মা ছিল, তুমি কখনো আমাকে ভালোই বাসনি। মিস্টার জি এর বাবা বলে, তুমি যদি আমাকে ড্রাগ না দিতে তোমার মতো মেয়েকে আমি চোখেও দেখতাম না। এখানে সবকিছুই ক্লিয়ার হয়ে যায়, তার বাবারও কোনো দোষ ছিল না, এসব কিছু তার সৎমাই করেছিল। কিন্তু তার ফাদার এটাই দোষ ছিল, সে অন্য আরেকজন মহিলাকে নিয়ে এসেছিল। সবকিছু সেখানে প্রমাণ হয়ে যায় এবং তাকে পুলিশ ধরে নিয়ে যায়। অন্যদিকে ইসেনকে তো ইয়ানতিং কোনো একটা কাজে পাঠিয়েছিল, যাতে সে কোনো রকমভাবে মিস্টার জিকে ব্যস্ত রাখতে পারে। আর এই সুযোগে তারা মিংকে কিডন্যাপ করে ফেলবে, সেরকমই হচ্ছিল। মিংয়ের কাছে কেউ চলে আসে এবং তাকে কিডন্যাপ করে ফেলে। ইয়ানতিং তাকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিল, তখনই মিস্টার জি সেখানে চলে আসে। আসলে ইজেন তাকে সবকিছু বলে দিয়েছিল। ইয়ানতিংকে সবাই ধরেছিল। ইয়ানতিং তো বলতে শুরু করে, সে তোমাকে তার কথায় ফাঁসাচ্ছে, তার কারণেই তোমার পরিবার মারা গিয়েছে। কিন্তু সেখানে তার বোনের সবকিছু মনে পড়ে গিয়েছিল। মিংয়ের বোন বলে, তুমি আমার প্যারেন্টসকে মেরেছ, তুমি তো মিস্টার জিকে মারতে চেয়েছিলে, কিন্তু আমার প্যারেন্টস তাকে বাঁচাতে গিয়ে সেই মারা গিয়েছিল। এরকম ভাবে ইদিংকেও পুলিশ ধরে নিয়ে যায়। মিংয়ের বোন বলে, অনেক হয়ে গেছে, এবার বলো তোমরা বিয়েটা কবে করবে? তারপর আমাদের বড় একটা ওয়েডিং সেরেমনি দেখানো হয়, যেখানে তারা দুজনে একে অপরকে অফিসিয়ালি বিয়ে করে ফেলে। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।